হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিং আমাদের বাঙালির কাছে সত্যি একটা আলাদাই প্রিয় জায়গা। তো চলো আজকে তোমাদের সাথে দার্জিলিংয়ের যে মল, যে মার্কেট রয়েছে সেটাকে এক্সপ্লোর করে একটু দেখাবো। তো চলো যাওয়া যাক। সকালবেলা বরফ পড়েছে। হ্যাঁ, ওই এখন যাচ্ছি, ভেবেছিলাম টয় ট্রেনে যাবো, টয় ট্রেনে টয় ট্রেনের লাইনকে পাশে রেখে এগোতে এগোতে আমরা একদম মলের শুরুতে চলে আসলাম। আর দেখো দুপাশে কিন্তু দারুণ সুন্দর সুন্দর দোকানপাট। আর দার্জিলিংয়ের যে স্ট্রিট শপিং বলো বা শীতের জামা কাপড়ের যে কালেকশন, তা কিন্তু অন্য কোথাও আর এত ভালো পাওয়াই যায় না। তাছাড়া স্ট্রিট ফুড তো আছেই। তো চলো আমরা এগোতে থাকি। তো দেখো আমরা একদম মলের একদম মেন সেন্টার পয়েন্টে চলে এসেছি, যেখানে সব ফেস্টিভ্যালসের টাইমে অনুষ্ঠানগুলো হয়, দুর্গাপুজো হয়। তো সেখানে চলে এসেছি। তো আমরা বেশ বিকেল বিকেল পৌঁছে গেছিলাম, চারিপাশটা দেখছিলাম আর কত সুন্দর, দেখলে পায়রাও ঘুরে বেড়াচ্ছিল। তো প্রথমেই সবাই বললো দার্জিলিং এসেছি, ফার্স্ট শপিং হওয়া উচিত টি। তার জন্যই দেখো আমরা গোল্ডেন টিপসে এখনই যাব আর গিয়ে হবে অনেক রকমের টি শপিং। আর এখানে গিয়ে এত রকমের চায়ের ভ্যারাইটি দেখে তো সত্যি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো, যে এত রকমেরও চা হয় যেটা জানাই ছিল না। তো চারিপাশে দেখছিলাম, তোমরা এখান থেকে কিন্তু টেস্ট করে চেখে তারপরেও নিতে পারো চা। তো আমরা প্রতিবারের মতো যেটা নিই সেটাই নিচ্ছিলাম, আরও কিছু কিছু নিয়েছি, তো তোমরাও দেখতে থাকো। আমাদের চা কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে মহাকাল মন্দিরে যাব এবং ভগবানের দর্শন করে তারপরে আরও কিছু টুকটাক শপিংয়ে বেরোবো। তার জন্যই আমরা এগিয়ে চলেছি এবার মন্দিরের দিকে। দার্জিলিংয়ের প্রসিদ্ধ এই মহাকাল মন্দিরটি অন্য সকল মন্দিরের থেকে সম্পূর্ণই আলাদা, কারণ এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষেরা যায়। এখানে একদিকে যেরকম হিন্দু ভগবান শিবকে পূজা করা হয়, অন্যদিকে কিন্তু বৌদ্ধরা বুদ্ধদেবকেও পুজো করে থাকেন। তো সেই জন্যই কিন্তু এটা অনেক বেশি পপুলার এবং সত্যি একটা আলাদা রকমের অনুভব আমাদের মনে জাগিয়ে তোলে। আর এখানে মূলত এটি অবজারভেটরি হিল, যে তার উপরেই অবস্থিত। দার্জিলিংয়ের মূল যে শহর সেখান থেকে 2 কিলোমিটার দূরে হবে। এটি তৈরি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। প্রথমে এটি কিন্তু একটি মোনাস্ট্রি ছিল, দার্জিলিং এর নাম ছিল। পরবর্তীকালে যখন গোর্খারা আসলো তখন এটিকে মন্দিরে রূপান্তরিত করলো, কিন্তু সম্পূর্ণরূপে এর কিন্তু রূপান্তর হয়নি। তাই দুই ধর্মের মানুষেরা এখানে তাদের মনের কথা তাদের ভগবানের কাছে বলতে যান। খুব বেশি দূর হবে না, যে চৌরাস্তা বললাম সেখান থেকে মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছে যাওয়া যাবে। আর এইখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আমরা এমন সময় গিয়েছিলাম, সেই সময় দেখতেই পাচ্ছ ওয়েদার খুব একটা ভালো ছিল না, তাই ভিউগুলো কিন্তু সেইভাবে দেখা যায়নি। তবে যেইটুকুনি দেখেছি তাই অনেক সুন্দর। আর হ্যাঁ, তোমাদের একটা টিপস দিয়ে রাখি, এইখানে গেলে তোমাদের শুধু খেয়াল রাখতে হবে একটা ব্যাপারে, যে প্রচুর বাদর রয়েছে, তো একটু সামলে, তাছাড়া সব ঠিকঠাকই আছে। আর চারিপাশে এই বৌদ্ধিস্টদের রঙিন রং বেরঙের পতাকা, মন্ত্রলেখা, আর এই সুন্দর সবুজ পাহাড়ের গায়ে তা যে চড়ানো, এত অপূর্ব লাগছিল কি আর বলবো। তোমরাও সেগুলো দেখো এবং ভগবানের দর্শন করো। এখানে দেখো ভগবান শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলির স্বরূপগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তো তোমরা তাদের দর্শন করে নাও। भीमाशंकर, रामेश्वरम, नागेश्वर।
মন্দির দর্শন করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে আমরা এবারে গিয়ে চললাম মহাকাল মার্কেটের দিকে, এবং তোমরাও দেখতে থাকো। আর এখানে একটা বিশাল বড় সরস্বতী মায়ের মূর্তি রয়েছে, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সেই দিনটা আমরা দার্জিলিং মার্কেট এক্সপ্লোর করেই কাটিয়ে দিয়েছিলাম, আর পরের দিন পৌঁছে গেছিলাম সোজাসুজি। তো আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু কোনো সীমানায় কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই মেঘ। তাও ভাবলাম যে এদিক দিয়ে নামছি যখন একটু ঘুরে যাই, তো চলো তোমাদেরকে এই ক্লাউডি ভিউটাই দেখাচ্ছি, চলো। তো এই হচ্ছে ভিউ, কিছুই সেই অর্থে বোঝা যাচ্ছে না, তবে একটু যদি খুব ভালো করে ধ্যান দাও তোমরা, তাহলে দেখতে পারবে দূরে একদম ছোট ছোট বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। ওটাই হচ্ছে মানেভঞ্জন, যেদিকে কিনা বলা হয় সান্দাকফু যাওয়ার একদম প্রবেশদ্বার। তো এই দূরে মানেভঞ্জন দেখতে পাওয়া যাচ্ছিল। তো দেখো কত সুন্দর লাগছে। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা তারপর আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনে। আর দেখো রাস্তায় কীরকমভাবে মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, আর দুপাশে ঘন পাইন বন, আর মাঝখানে এরকম সাদা সাদা মেঘ, একটা মিস্টিক একটা কি বলবো, একটা পরিবেশ তৈরি করেছিল, খুব ভালো লাগছিল। অন্যরকম দার্জিলিং আমরা এইবার দেখছিলাম। প্রতিবারই হয়তো ঝকঝকে রোদ ঝলমলে ওয়েদার দেখে থাকি, কিন্তু এইবার যে এইরকম মেঘলা ওয়েদার, আর এটা একটা আলাদাই অনুভব, এত ভালো লাগছিল। আমরা এখন এই নেপাল বর্ডারে চলে এসেছি। এখান থেকে আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি করিয়ে তবে ভেতরে যেতে হয়। তো আমরা পারমিশন করিয়ে নিয়ে নেপালে রওনা হলাম। আর প্রথমেই দেখো একটা সুন্দর মন্দির দর্শন করতে চলেছি, যেখানে পশুপতি ভগবানের আমরা দর্শন করব। মন্দিরটা ভীষণই সুন্দর ছিল, একটা ছোট্ট গ্রামের মধ্যে, একদম নির্জন, পিন ড্রপ সাইলেন্স ছিল এখানে, একদম শান্ত পরিবেশে এত সুন্দর মন্দিরে গিয়ে দর্শন করা, ভগবানের পুজো করা, খুব ভালো লাগছিল। তো তোমরাও দেখতে থাকো। বেশ প্রাচীন মন্দির। যখনই তোমরা এই নেপাল বর্ডারে যাবে এবং পশুপতি মার্কেট ঘুরতে যাবে, তখনই কিন্তু সেই যাওয়ার পথেই প্রথমেই এই মন্দিরটা পড়বে। তো তোমরাও কিন্তু এখান থেকে মন্দিরটা দেখে নিতে পারো। আমরা সকলেই মোটামুটি জানি যে নেপালেই ভগবান পশুপতিরাজ বিরাজ করেন, এবং সেই কারণেই কিন্তু নেপালের প্রতিটা গ্রামেই ওনার শিবের এই স্বরূপকেই পূজা করা হয়। আর এটাও কথিত রয়েছে যে পশুপতিনাথ দর্শন এবং কেদারনাথ দর্শন দুটিই করতে হয়, যে কোনো একটি করলে তার যে ভগবানকে দর্শন সম্পন্ন হয় না। তো আশা করছি আমরাও কখনো নেপালে গিয়ে পশুপতিনাথের দর্শন করব। আপাতত এই যে ছোট্ট গ্রামে এই যে দর্শন হলো, এটাতেই আমাদের মন ভীষণ খুশি হয়ে গেছিলো। তারপরেই আমরা দেখো ওখানকার এই মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়ে গিয়েছিলাম। তবে কোনো একটা কারণবশত সেই দিনে মার্কেট সব দোকানপাট খোলা ছিল না। তো টুকটাক আমরা কেনাকাটা করে কিছু স্মৃতি নিয়ে আবার রওনা হয়েছিলাম আমাদের গন্তব্য, আমাদের নেক্সট গন্তব্য টি গার্ডেনের জন্য। তারপর একে একে ছোট ছোট জনপদ পেরিয়ে আমরা রওনা হলাম অন্যতম আকর্ষণ চা বাগান দেখব বলে। আর ধীরে ধীরে দুপাশে চা বাগান চোখেও পড়ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেটে। তো আমরা এখন গোপালধারা টি গার্ডেনে এসেছি, এসে একটু ঘুরছি। এখানে পুরো এদিকে চা বাগান। ডিঙ্গু কই? তো চলো একটু ঘুরে নি। এই টি গার্ডেনটা খুবই সুন্দর ছিল। সব টি গার্ডেনে তো ঢুকতে দেয় না, কারণ মানুষজন ঢুকে এলোপাথারি পাতা ফুল ছিঁড়ে চা গাছ নষ্ট করে দেয়। তো এখানেও ব্যারিকেড করা ছিল, আর আমাদেরকেও আমাদের লিমিটেশন বুঝতে হবে, যাতে নষ্ট না হয় চা গাছ, সেই দিকে ধ্যান দিতে হবে। তো এই বাগানটিতেই একমাত্র সকলকে অ্যালাউ করছিল ঢোকার জন্য।
এখানকার যে চা গাছগুলো ছিল সেগুলো মোটামুটি চা তোলা হয়ে গিয়েছিল, সেই কারণেই। তো আমরা ঘুরছিলাম, আর দেখো ওখানে গিয়ে আমি একটুখানি ভাবলাম যে নেপালি স্টাইলে সেজেও নিই, পাহাড়ি স্টাইলে সেজে নিই। তো সেই কারণেই এই ধরনের পোশাক পরতে শুরু করে দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে গিয়ে তোমরা মন মতো ভিডিও ফটো তুলতেই পারো, রিলস বানাতে পারো। আমি খুব একটা পটু নেই, তাই টুকটাক ভিডিওই করেছি। আর আমাদের ভারতবর্ষের যে এই যে বিভিন্নতা, সত্যি এরকম জায়গাগুলোতে গেলেই বোঝা যায়। এক এক জায়গায় এক এক রকম ট্র্যাডিশন, সাজগোজ কত সুন্দরই না লাগে, তাই না? তো এই পাহাড়ি যে সাজগোজ সেটাও কত সুন্দর, সিম্পল কিন্তু সুন্দর। তো বেশ ভালোই লাগছিল। আর তারপর আমিও একটু টি গার্ডেনের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর কিছু ফটোস তুলছিলাম, সবাইকে তুলে দিচ্ছিলাম। তো তোমরাও কিন্তু অবশ্যই এরকম গিয়ে তুলো, আফটার অল মেমোরিজগুলোই সারা সময়ের জন্য থেকে যায়। একটুখানি সেজে নিয়েছি। আমাকে কি নেপালি নেপালি লাগছে? ভ্রমণ মানুষের মনকে আনন্দ দেয়, জ্ঞানকে প্রসারিত করে, একঘেয়েমি জীবন থেকে মুক্তি দেয়, মানসিক সাংস্কৃতিক বিকাশে সাহায্য করে। তার জন্যই ঘুরতে গেলে দেখবে মনটাও যেন একদম হালকা হয়ে যায়। নতুন জায়গা, সেখানকার ইতিহাস, সংস্কৃতি, মানুষজনের সঙ্গে সম্পর্ক একটা আলাদাই মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি করে। আর ভ্রমণ শুধু তাই নয়, মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। তো এই জন্য কিন্তু মাঝে মাঝে জীবনের ক্লান্তি দূর করতে এরকম ঘুরতে যাওয়াই উচিত। খুবই ভালো লাগে, কাছের মানুষগুলোকে আরও কাছের করে পাওয়া যায়, আনন্দ অনুভব করা যায়, একসাথে হাসি কান্না আনন্দ সব কিছু একসাথে ভাগ করে নেওয়া যায়। তাই কিন্তু অবশ্যই আমাদের উচিত এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়া। কি ঠিক বলেছি তো? দেখতে দেখতে আমরা মিরিকের সুন্দর লেকের ধারে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বিশাল বড় জলরাশি আমাদের চোখের সামনে, কত দারুণ লাগছে। এখানেও কিন্তু সকলের সঙ্গে সময় কাটানোর একটা আদর্শ জায়গা রয়েছে। এই লেকের চারিপাশে দেখো দুপাশে পার্ক রয়েছে, ঘোড়া নিয়ে তোমরা ঘুরে বেড়াতে পারো। তো এক কথায় দারুণ সময় কাটানোর একটি জায়গাও কিন্তু মিরিক। তারপর আর কি, এবারের মতো এখানেই আমাদের ভ্রমণ শেষ হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবার বাড়ি ফেরার পালা।